রাতের ট্রেন মানেই শুধু গন্তব্যে পৌঁছানো নয়, কখনো কখনো সেটা হয়ে ওঠে অজানা এক যাত্রা। ঝাঁকুনিতে দুলতে থাকা বগির ভেতর মুখে ব্যান্ডেজ চড়ানো এক নারীর নিশ্চুপ উপস্থিতি, আর সামনে ছুটে থাকা প্লাস্টিক সার্জারির বিজ্ঞাপন, সব কিছু মিলিয়ে বাতাসে যেন এক অদ্ভুত অজানা ভয়ের সংকেত দিচ্ছে। কারো চোখে হতাশা, আর কারো মনে অসম্পূর্ণতার খচখচানি। এই গল্প এমন এক স্টেশনকে ঘিরে যেখানে ট্রেন থামে, কিন্তু কিছু যাত্রী আর কখনো ফেরে না। আপনি যদি মনে করেন এটা শুধু একটা ভৌতিক গল্প, তাহলে হয়তো আপনি এখনও গুয়াংনিং স্টেশনে থামেননি। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই দেখা যায় ট্রেনের ভেতরে মাথায় ব্যান্ডেজ চড়ানো এক নারী নিশ্চুপ হয়ে বসে আছে। ব্যর্থ প্লাস্টিক সার্জারির হতাশা তার মুখে স্পষ্ট, তাই চোখে মুখে তার গভীর বিষণ্ণতার ছায়া। তার ঠিক বিপরীতে বসে আছে এক তরুণী ছাত্রী। যৌবনের সতেজতা তার মধ্যে ঝলমল করলেও নিজের নাক নিয়ে সে যেন মোটেও সন্তুষ্ট নয়। সামনে টাঙানো প্লাস্টিক সার্জারির একটা বিজ্ঞাপন তার চোখে পড়তেই তার মনে এক অজানা ভয় বাসা বাঁধে। হঠাৎ করেই তার মনে হয় ব্যান্ডেজে মোড়া সেই মহিলাটা এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে, আর এটা দেখে তার কেমন যেন অস্বস্তি হতে থাকে। ওই মহিলার দৃষ্টিতে এক অন্ধকার ভয় লুকিয়ে আছে। ভয়ে সে সিদ্ধান্ত নেয় যে এই ট্রেনে না গিয়ে পরের ট্রেনেই যাবে। আস্তে আস্তে আগের বগিতে দেখা সেই অদ্ভুত চেহারাটা ভুলে যেতে শুরু করতেই হঠাৎ তার কানে ভেসে আসে এক রহস্যময় ও ভয়ঙ্কর কণ্ঠস্বর। তোমার নাকটা খুব সুন্দর। চমকে উঠে সেই কণ্ঠস্বরের দিকে তাকিয়ে সে অবাক হয়ে যায়, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে সেই একই ব্যান্ডেজ করা নারী। কিন্তু তাকে এবার দেখে মনে হয় সে আর মানুষ নয়, সে এক ভয়ঙ্কর আত্মা। আবারও সেই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। তিনি তার নাকের প্রশংসা করতে থাকলেন। মেয়েটা ভয়ে ভয়ে তাকে ধন্যবাদ জানায়। তখন সামনে থাকা মহিলার মুখে ভয়ঙ্কর একটা হাসি ফুটে ওঠে, যা দেখলে হয়তো আপনিও ভয়ে কেঁপে উঠবেন। এবং মহিলার চোখ সরাসরি মেয়েটার নাকের উপর স্থির। মেয়েটা দেখতে পায় মহিলার হাতে একটা পাত্রে কিছুটা তরল পদার্থ, আর এটা দেখে সে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়াতে শুরু করে কাছেরই একটা স্টেশন প্ল্যাটফর্মের দিকে। মেয়েটা মনে করে ওখানে গেলে সে হয়তো লুকানোর কোনো আশ্রয় পাবে, কিন্তু পেছন ফিরে তাকিয়ে সে অবাক হয়ে যায়, কারণ হঠাৎ করেই মহিলাটা অদৃশ্য হয়ে গেছে। সেখানে তার কোনো চিহ্নই নেই। আর তখন মেয়েটা বুঝতে পারে যে আশেপাশের কেউ ব্যান্ডেজ পরা মহিলার উপস্থিতি সম্পর্কে জানেই না। পায়ের শব্দ পেয়ে মেয়েটা তাড়াতাড়ি করে তার ফোন বের করে। ফোনের ক্যামেরায় অস্বাভাবিক কিছু ধরা না পড়লেও পায়ের শব্দ আস্তে আস্তে বাড়তে থাকে। ভয়ে মেয়েটা চিৎকার করতে করতে তাকিয়ে দেখে তার সামনে থাকা ব্যান্ডেজ পরা লোকটার হাতে ধরে আছে কিছু শক্তিশালী অ্যাসিড। আর এটা দেখে জীবন বাঁচানোর জন্য সে সাথে সাথেই দৌড়াতে শুরু করে। আর ঠিক তখনই ব্যান্ডেজওয়ালা লোকটার ছায়া তার পেছনে এগোতে থাকে। সে অদ্ভুত এক হাসি দিয়ে পিছু পিছু ঘুরতে থাকে। আর কিছুক্ষণ পর মেয়েটা চুপচাপ স্টেশনের ভেতরে টয়লেটে লুকিয়ে পুলিশের সাথে ফোনে যোগাযোগ করে। কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদের সময় মেয়েটাকে জিজ্ঞাসা করা হয় সে কি টয়লেটে লুকিয়ে আছে, এবং ফোনের ওপাশ থেকে লোকটা ওই পাগলাটে মহিলার কিছু বর্ণনাও দেয়। আর এই বর্ণনা শুনে মেয়েটা অবাক হয়ে যায়, কারণ সে এখনো পর্যন্ত আক্রমণকারীর কোনো তথ্য তাদেরকে দেয়নি। তাহলে তারা কিভাবে বুঝলো? আর ঠিক সেই মুহূর্তে ফোনের ওপাশ থেকে এক মৃদু ভয়ঙ্কর হাসি শোনা যায়। মেয়েটা হঠাৎ টয়লেটের কেবিনের দিকে তাকায়, আর যখন সে উপরের দিকে তাকায় তখন সে দেখতে পায় তার দিকে কেউ একজন এক কাপ শক্তিশালী অ্যাসিড নিক্ষেপ করার জন্য তাক করে আছে। যে কোনো মুহূর্তে তার মুখে পড়তে পারে। ভয় যেন তার আরও বেড়ে যায়, কারণ বাইরে যাওয়ার রাস্তা এখন পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আর শেষ পর্যন্ত মেয়েটা এখন গুয়াংনিং স্টেশনের বাথরুমে, আর সেই শক্তিশালী অ্যাসিডের আঘাতে ধীরে ধীরে সে মৃত্যুর দিকে এগোতে থাকে। এই স্টেশনে এর আগেও এমন আরও অনেক ঘটনা ঘটেছে, যেখানে 40-এরও বেশি মানুষ নিখোঁজ বা মৃত্যুবরণ করেছে। জানালার বাইরে যেন সময় থমকে গেছে। মনে হচ্ছে এই স্থানটা নরকের প্রবেশদ্বার, যার অন্ধকারের ভেতর লুকিয়ে আছে এক ভয়াবহ সত্য। গুয়াংনিং স্টেশনটা যেন নিজের মধ্যে তার এক রহস্যময় জগৎ লুকিয়ে রেখেছে। এখানকার স্টেশন মাস্টার, ওয়ার্ড বয় প্রতিদিন যেন বিভিন্ন ধরনের গুজব ও ভৌতিক গল্পে ডুবে থাকে। স্টেশনের ভেতরের অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা সবকিছুই তার কাছে যেন পরিচিত। একদিন তার পাশে বসা মিন্নিকে তিনি হঠাৎই ডোরাকাটা প্রাণীর কাহিনী শোনান। মিন্নি একজন ভিডিও ভ্লগার। সে ভৌতিক বিষয়বস্তুতে বিশেষজ্ঞ এবং একটা এমসিএন এজেন্সির সাথে যুক্ত।
সম্প্রতি তার ভিডিওগুলো কম ভিউ পাচ্ছে। তাই দর্শক আকৃষ্ট করার জন্য এবং নতুন কন্টেন্টের খোঁজে সে বিশেষভাবে গুয়াংনিং স্টেশনের অদ্ভুত ঘটনার খোঁজ নিতে আসেন। আর ঠিক যেমনটা সে আগে ভেবেছিল, ব্যান্ডেজ পরা মহিলার ভিডিওটা আপলোড করার পর তার চ্যানেলের দর্শক সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছিল। আর এই সাফল্যের আনন্দ উপভোগ করার পর মিন্নি আবারও গুয়াংনিং স্টেশনের স্টেশন মাস্টার ওল্ড চেইয়ের সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে মিন্নি তাকে জিজ্ঞাসা করে, আপনার কাছে কি আর কোনো ভয়ানক গল্প আছে? ওল্ড চই চোখে উজ্জ্বলতা নিয়ে মাথা নাড়েন। মিনি তখন এক বোতল দামি পুরানো ওয়াইন বের করে, আর এত দামি ওয়াইন দেখে স্টেশন মাস্টারের মুখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। মিন্নি তার কাছে গিয়ে বলে, আপনি কি এর থেকেও ভয়ঙ্কর কোনো কাহিনী জানেন? এরপর সে উঠে গিয়ে পানীয়তে চুমুক দিয়ে মিন্নিকে আরেকটা গল্প বলতে শুরু করে। অ্যাডো ছিল খুবই অহংকারী যুবক। সে তার কলেজের অ্যাডমিশন পরীক্ষায় ফেল করেছিল। প্রায় সময়ই সে খুব হাসি খুশি থাকতো। সে মানুষ হোক বা পশু, যাকেই দেখতো তার সাথেই মজা করত। কিন্তু একদিন মাতাল অবস্থায় সে একজন বয়স্ক লোককে অপমান করছিল। তখন সে দেখতে পায় যে একজন অদ্ভুত মহিলা পাশে দাঁড়িয়ে আছে আর বারবার তার মাথার দরজার কাছে ঠুকে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে একটা ট্রেন মেট্রো স্টেশনে থামে আর লোকজন দ্রুত নেমে যেতে শুরু করে। তবে কেউই সেই অদ্ভুত মহিলার দিকে খেয়ালই করছে না। ট্রেন আবার চলতে শুরু করার সাথে সাথেই মহিলার মাথা ধাতব দেওয়ালে আঘাত করার শব্দ যেন আরও জোর হয়ে ওঠে। মনে হচ্ছে সে ইচ্ছাকৃতভাবে অ্যাডোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। সামনে বসা বৃদ্ধ লোকটা ভয়ে কেঁপে ওঠে এবং তাড়াতাড়ি পরবর্তী বগিতে চলে যায়। অ্যাডোকে বাইরে থেকে যতটা শান্ত মনে হচ্ছে, ভেতরে ঠিক ততটাই ভীতু। মহিলার অদ্ভুত কর্মকাণ্ড তাকে পেছনে দৌড়াতে বাধ্য করে। তারপর নিজের ভয় লুকাতে সে মহিলাকে গালিগালাজ করে। এরপর সে মোবাইলে একটা গেম খেলতে শুরু করে। আর ঠিক তখনই অ্যাডোর মা তাকে ফোন করে অ্যাডোর শরীরের অবস্থা সম্পর্কে জানতে চায়। অ্যাডো মিথ্যা বলেছে সে ক্লাসে আছে, কিন্তু তার মা আগেই শিক্ষকের কাছ থেকে জেনে গেছেন যে সে 2 মাস ধরে টিউশনে যায় না। মায়ের কথায় হতাশ হয়ে অ্যাডো ফোনটা তখন কেটে দেয়। তো এর কিছুক্ষণ পর তার মায়ের কাছ থেকে একের পর এক মেসেজ আসে। মেসেজগুলোতে জানানো হয় যে খারাপ ফলাফলের চাপের কারণে গুয়াংনিং স্টেশনে এক 20 বছর বয়সী মহিলা রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। মায়ের মেসেজগুলোতে আরও লেখা থাকে যে অতিরিক্ত চাপ মাঝে মাঝে মানুষকে শেষ করে দিতে পারে, তাই কখনো ভুল সিদ্ধান্ত নিও না। এরপর তার মা তাকে একটা ভিডিও পাঠায়, আর সেটা দেখেই অ্যাডো আত্মহত্যাকারী মেয়েটার দিকে ভুরু কুঁচকে দেখতে থাকে। মেয়েটার পোশাক, ভঙ্গি আর আচরণ হুবহু সেই নারীর মতোই, যাকে সে কিছুক্ষণ আগেই সামনে দেখেছিল। হঠাৎ এক অজানা ভয়ে অ্যাডো পেছনে ফিরে তাকায়, আর তখনই সে বুঝতে পারে সে কোনো অপবিত্র ও অশুভ কিছুর মুখোমুখি হয়েছে। তার মনে হয় একই বগিতে বসে থাকা বৃদ্ধ লোকটাও যে সাধারণ মানুষ নয়। আর তখনই তার চারপাশে যেন এক অদৃশ্য ছায়ার দেখা দেয়। হঠাৎ ট্রেনের বগিতে বিদ্যুৎ চলে যায়, যেন 16 কলা পূর্ণ হলো, আর অন্ধকার যেন সব কিছু গ্রাস করে নেয়। অ্যাডো দ্রুত মোবাইল বের করে চারপাশটা দেখতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, বৃদ্ধ লোকটা এবং সামনে বসা মহিলাটা দুজনেই অদৃশ্য হয়ে গেছে। ধীরে ধীরে ভয়ের জড়তা কাটিয়ে অ্যাডো তার ঘোর কাটিয়ে ওঠে। আর ঠিক সেই মুহূর্তে ট্রেনটা একটা স্টেশনে থামে। এরপর সে কোনো কিছু চিন্তা না করেই বগি থেকে বেরিয়ে আসে। আর এই স্টেশনেই সব থেকে বেশি অদ্ভুত ঘটনা ঘটে, কারণ এটা সেই গুয়াংনিং স্টেশন। অ্যাডো সামনের দিকে তাকিয়ে হলুদ পুলিশ সতর্কীকরণ টেপ দেখে এবং হঠাৎ তার মাথায় স্মৃতিগুলো ঘুরে আসে। ঠিক একই জায়গায় মেয়েটা আত্মহত্যা করেছিল। পেছন থেকে আবার সেই পরিচিত ধাক্কার শব্দ শোনা যায়। ঠান্ডা ভয়ের ঢেউ তার হৃদয়কে শক্তভাবে আঁকড়ে ধরে। সে দৌড়ে চলে যায়, আর তার অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। এই গল্প শোনার পর মিন্নি একেবারে অন্যমনস্ক হয়ে যায়। তার মনে একের পর এক প্রশ্ন জাগতে থাকে। সে স্টেশন মাস্টার চৈকে বারবার জিজ্ঞাসা করে এই গল্পটা সে কোথা থেকে পেয়েছে, কিন্তু চৈ তার প্রশ্নের কোনো উত্তর দেয় না, বরং হঠাৎ সে জোরে চিৎকার করে বলে ওঠে যে সে মাতাল। এরপর সে বিছানায় শুয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। মধ্যরাতে যখন স্টেশন পুরোপুরি খালি, মিন্নি গুয়াংনিং স্টেশনে ভিডিওটার জন্য প্রয়োজনীয় সব শট নেয়। কাজ শেষ হলে সে তার বস আহুয়াকে ভিডিওটা ভালো করে দেখায় এবং তার মতামত জানানোর জন্য পাঠায়। ভিডিওটা দেখার পর তার বস মনে করে গল্পটা একেবারেই নতুন এবং বেশ আকর্ষণীয়। তবে একটা জিনিস তার খুব ভাবায়, আর সেটা হলো সাবওয়ে স্টেশনের ভেন্ডিং মেশিনের ভেতরে কিভাবে একটা মহিলার মূর্তি দেখা যাচ্ছে। সে যত বেশি ভিডিওটা দেখে, পরিস্থিতি ততই রহস্যময় এবং সন্দেহজনক হয়ে ওঠে। আর
আর এই কারণে মিন্নি পরের রাতে মদ নিয়ে স্টেশন মাস্টার ওল্ড চোয়ের কাছে ফিরে আসে। মিন্নির একের পর এক প্রশ্নের মুখোমুখি হয়ে অবশেষে ওল্ড চোই হাল ছেড়ে দেয়। তিনি এবার একটা অদ্ভুত গল্প শোনান। তিনি বলতে থাকেন, একসময় একজন লোক নিয়মিত মেট্রোতে অফিসে যাতায়াত করত, কিন্তু হঠাৎ তার চাকরি চলে যাওয়ায় ডিপ্রেশনে লোকটা মদ্যপানে আসক্ত হয়ে পড়ে। এরপর তার জীবনটা একেবারে শেষ হয়ে যায়, কারণ এরপর থেকে ভবঘুরের মতো সে মেট্রো স্টেশনে ঘুরে বেড়াতো। কিন্তু একদিন লোকটার হঠাৎই এক বাটি গরম নুডলস খেতে খুব ইচ্ছে করে, কিন্তু তার পকেটে পর্যাপ্ত টাকা ছিল না। তো হতাশায় সে ভেন্ডিং মেশিনের কাছে ছড়ানো কয়েকটা মুদ্রা কুড়িয়ে নেয়। আর এই মুদ্রাগুলো ছিল লোকদের ভুলবশত ফেলে যাওয়া। আর ঠিক তখনই তার নজরে পড়ে একটা অদ্ভুত লাল রঙের মুদ্রা। সে এটা দিয়ে কি করবে তা ঠিক জানে না, তাই সে ওটা পকেটে রাখে। আর ঠিক সেই মুহূর্তে পাহারাদার, যে তাকে প্রতিদিন হয়রানি করত, সে তার সব টাকা কেড়ে নেয়। এরপর অসহায় গৃহহীন লোকটা ভেন্ডিং মেশিনের সামনে গিয়ে দাঁড়ায় আর ভেতর থেকে কোলার ক্যানের দিকে তাকিয়ে থাকে। আর হঠাৎ তার নজরে পড়ে কোলার খুচরা ক্যানের দিকে। সে তার হাতে থাকা লাল মুদ্রা ভাগ্য পরীক্ষা করার জন্য আগ্রহবশত সেই মেশিনে রাখে। আর বেশ আশ্চর্যজনকভাবে কোলার ক্যানটা বের হয়ে আসে। কিন্তু যখন সে ক্যানটা খুলতে যাবে, ঠিক তখনই পাশের একজন লোক বমি করে এবং সেই শব্দ তার মনোযোগ ঘুরিয়ে দেয়। তারপর সে যখন ক্যানের আংটাটা টান দেয়, তখন সে দেখতে পায় এটা একটা খালি ক্যান। এরপর সে রাগ করে সেটা ফেলে দেয়। কিন্তু এই ছোট্ট ঘটনা তার জীবনের গতিপথ বদলে দেয়। যখন সে আবার তাকায়, আর তখনই সে খেয়াল করে বমি করা লোকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। শুধু একজোড়া চামড়ার জুতা এবং কাপড় মাটিতে পড়ে আছে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সে হঠাৎ দুটি লাল মুদ্রা দেখতে পায়। প্রথমে লোকটা বিষয়টাকে তেমন একটা গুরুত্বের সাথে নেয় না। সে পরে থাকা পোশাক থেকে তোলা নোটগুলো নিয়ে একটা হোটেলে গিয়ে কিছু সুস্বাদু খাবার খায়। কিন্তু খুব দ্রুত 5,000 টাকা শেষ হয়ে যায়, আর তার হাতে শুধু কয়েকটা কয়েন থাকে। কিছুক্ষণের আনন্দের পর যখন তার আবার অর্থের অভাব দেখা দেয়, সে অন্ধকারে আবার স্টেশনে ফিরে আসে। এরপর সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই হঠাৎ তার পেছনে আর একটা ভেন্ডিং মেশিন এসে হাজির হয়। ভেতরে লাল রঙের কোলা দেখে সে অবাক হয়ে যায়। যদিও সে জানে ভেতরে থাকা ক্যানগুলা হয়তো খালি, তবুও এর আসল উদ্দেশ্য সে আন্দাজ করতে পারে। লোকটা দ্রুত কয়েন মেশিনে কয়েন ঢোকায় এবং ক্যানটা হাতে নিয়ে নেয়। তার খারাপ ইচ্ছে যেন সীমা ছাড়িয়ে যায়। ঠিক সেই মুহূর্তে যে পাহারাদার তাকে সবসময় বিরক্ত করত, সে উপস্থিত হয়। ভবঘুরে লোকটাকে ভালো পোশাকে দেখে পাহারাদার নিশ্চিত হয় যে তার পকেটে হয়তো আবারও প্রচুর টাকা আছে, এবং সে মজা করে তার দিকে এগিয়ে আসে। কিন্তু লোকটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুধু ক্যানটার দিকেই তাকিয়ে থাকে। সে ওই দিকে তাকিয়ে ক্যানের মুখটা খোলে। হঠাৎ নিরাপত্তারক্ষীর শরীরে অদ্ভুত এক পরিবর্তন ঘটে এবং ধীরে ধীরে সে অদৃশ্য হয়ে যায়। আর কিছুক্ষণের জন্য কেবল কাপড়ের স্তূপ মাটিতে পড়ে থাকে। ভবঘুরে লোকটা ভয়ে পিছু হটে, সেই অযৌক্তিক শক্তির রহস্য বুঝতে না পেরে। কিন্তু তার চোখ পড়ে ভেন্ডিং মেশিনের দিকে, যেখানে নিরাপত্তারক্ষী অদৃশ্য হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই সে বুঝতে পারে এটা আসলে একটা ক্যান, যা মানুষকে গিলে ফেলে। এবার মাটিতে 3টা লাল মুদ্রা পড়ে থাকে। মুদ্রাগুলো দেখে তার মনে ধনী হওয়ার স্বপ্ন জেগে ওঠে। আর তারপর সে স্টেশনে ঘুরে বেড়াতে শুরু করে এবং সে সুন্দর পোশাক পরা যাত্রীদেরকে টার্গেট করে এবং একে একে সে সবার জিনিসপত্র লুট করে নেয় আর পোশাকগুলো এলোমেলোভাবে টয়লেটে ফেলে দেয়। এরপর ভুক্তভোগীর সংখ্যা যতই বাড়তে থাকে, ভবঘুরে লোকটার জীবন ততই ভালো হতে থাকে। এখন আর তার খাবার, পানীয় বা পোশাকের কোনো অভাব নেই। কিন্তু আস্তে আস্তে তার চাহিদা আর লালসা আরও বাড়তে থাকে। প্রবাদে আছে না, একজন মানুষের চাহিদা যত পূরণ করা হয় ততই বাড়তে থাকে। আর এর অবস্থা হয়েছে ঠিক তাই। তো এক রাতে মাতাল অবস্থায় সে স্টেশনে ফিরে আসে। আর তখনই সে লক্ষ্য করে একজন ব্যক্তি ভয়ঙ্কর সেই ভেন্ডিং মেশিনের পাশে দাঁড়িয়ে আছে, ঠিক তার মতো পোশাক পরা। ভবঘুরে লোকটা খুব ভালোভাবে দেখার চেষ্টা করে, কিন্তু যত বেশি মনোযোগ দিয়ে দেখতে যায়, ততই তার কাছে সবকিছুই অস্বাভাবিক বলে মনে হয়। হঠাৎ তার বমি বমি ভাব হয়, তাই সে একপাশে ঝুঁকে জোরে বমি করতে থাকে। আর এই অবস্থায় ভেন্ডিং মেশিনের সামনে থাকা লোকটা ধীরে ধীরে তার দিকে ফিরে তাকায়। আর তখনই স্পষ্ট হয়ে যায় যে সামনে দাঁড়ানো মানুষটা হলো সেই একই ব্যক্তি, যিনি একসময় নিজেও ভবঘুরে ছিলেন। ভেন্ডিং মেশিনের সামনে দাঁড়ানো লোকটা একটা ক্যান বের করে ভবঘুরে লোকটার দিকে ফিরে ক্যানের মুখটা খোলে। আর সাথে সাথেই ভবঘুরে লোকটার অবস্থা অন্যদের মতো হয়। আসলে লোভ আর অহংকারে সে নিজেকেই অন্য এক রূপে গ্রাস করে ফেলে
স্টেশন মাস্টারের শোনানো এই ভয়ঙ্কর গল্পগুলোকে চিত্রনাট্য হিসেবে ব্যবহার করে মিন্নির ভিডিওগুলো হঠাৎ করেই ভাইরাল হতে শুরু করে। আর এরপর কোম্পানির র্যাঙ্কিং তলানিতে নেমে যাওয়া থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে। জিয়াওমিং মিন্নিকে সবসময় খুব খারাপ মনে করত, আর এখন উপরে উঠতে দেখে মিন্নির সহকর্মী লিনা তাকে হিংসা করতে থাকে। মিন্নির ভিডিও ভাইরাল হচ্ছে দেখে লিনা বিউটি ভ্লগারের ভিডিও করতে গুয়াংনিং স্টেশনে লাইভ করতে আসে। হঠাৎ ট্রেনটা দ্রুত ব্রেক করে, আর সে অল্পের জন্য পড়ে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। ভারসাম্য বজায় রাখতে লিনা ট্রেনের ভেতরের হ্যান্ডেলটা ধরে রাখে, কিন্তু একটু পরে সে খেয়াল করে তার ডান হাতে হ্যান্ডেল থেকে একটা তরল পদার্থ লেগে গেছে, আর সে দ্রুত সেটা টিস্যু দিয়ে মুছে ফেলে। পরদিন হঠাৎ তার হাতের তালুতে 3টা লাল দাগ দেখা দেয়। ভয়ে লিনা দ্রুত হাসপাতালে ছুটে যায়। ডাক্তার তখন তাকে জিজ্ঞাসা করে, আপনি ইতিমধ্যে কি কোনো নোংরা বা অস্বাস্থ্যকর পোশাক স্পর্শ করেছেন? ডাক্তারের কথা শুনে লিনা অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করে। অবশেষে গতকালের পাতাল রেনের হ্যান্ডেলের কথা তার মনে পড়ে যায়। এটা ডাক্তারকে বললে ডাক্তার তার কথা শুনে বলে, এটা সম্ভবত ব্যাকটেরিয়ার সংক্রমণ। তোমার জন্য আমি একটা মলম লিখে দিচ্ছি, মলমটা ঠিকমতো ব্যবহার করো, আর কি হয় আমাকে জানিও। তো বাড়ি ফেরার পথে লিনা তার প্রতিদ্বন্দ্বী মিনির সাথে দেখা করে। তাকে দেখে একটা নকল হাসি দিয়ে লিনা তার সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানায়। কিন্তু আসলে তারা কেবল প্রতিদ্বন্দ্বী নয়, গোপনে তারা দুজনেই তাদের বস আবহাওয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। মিনির সাথে কথা বলার মাঝেই হঠাৎ লিনার নাক থেকে রক্ত ঝরতে থাকে। মিনি তাকে সেটা বললে লিনা ভয়ে দৌড়ে বাথরুমে চলে যায়। হঠাৎ এমনভাবে নাক দিয়ে রক্ত পড়াটা আসলেই অস্বাভাবিক ছিল। সে দ্রুত রক্ত মুছে ফেলে, আর হঠাৎ তার চোখে পড়ে তার নিজের হাতের তালুতেই অসংখ্য ছোট ছোট গর্ত। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে লিনা কাঁপতে থাকে, আর ঠিক তখনই বাইরে পায়ের শব্দ শুনতে পায় সে। ধরা পড়ার ভয়ে সে দ্রুত টয়লেটে লুকিয়ে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে তার হাতের ছোট ছোট গর্তগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে, আর এটা তার হাত থেকে শুরু করে ধীরে ধীরে তার বাহুতে ছড়িয়ে পড়তে থাকে, তারপর পুরো শরীরকে গ্রাস করে। আতঙ্কে সে তাড়াহুড়া করে ডাক্তারের দেওয়া মলমটা বের করে, কিন্তু বাস্তবতাকে মেনে নেওয়ার সাহস না থাকায় তার হাত কাঁপতে থাকে, আর মলমটা মাটিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে কেউ একজন মলমটা তুলে নেয়। লোকটা বাইরে থেকে লিনাকে কোনো হেল্প লাগবে কিনা জিজ্ঞাসা করে। লিনাও মলমটা ফিরে পেতে চায়, কিন্তু সাহায্য চাইতে পারার সাহস তার নেই। সে কেবল চিৎকার করে লোকটাকে সেখান থেকে চলে যেতে বলে, আর তখনই তার শরীরের ছোট ছোট গর্ত থেকে সবুজ গাছপালা ফুটতে শুরু করে, আর তার শরীরের উপর বড় বড় গাছপালা জন্মায়। শেষ পর্যন্ত লিনা চিরতরে সেই কেবিনেই পড়ে যায় এবং একটা উদ্ভিদে রূপান্তরিত হয়। যদিও তার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক, তবুও এটা তার নিজের ইচ্ছে মতো সুন্দর এক মৃত্যুর রূপ নেয়। এদিকে মিন্নি আবার স্টেশন মাস্টারের কাছে ফিরে যায় এবং তাকে জিজ্ঞাসা করে যে তিনি কখনো গুয়াংনিং কাল্টের কথা শুনেছেন কিনা। তদন্তের সময় মিনা জানতে পারে গুয়াংনিং স্টেশনটা একসময় সেই কাল্টের গির্জা ছিল। একসময় সেখানে 40 জন অনুসারী একত্রিত হয়ে তাদের নেতাকে অমর করার জন্য একটা বিশেষ অনুষ্ঠান করেছিলেন। আত্মহত্যার ঘটনাটা থেকে শুরু করে গুয়াংনিং মেট্রো স্টেশনটা ধীরে ধীরে রহস্যময় হয়ে উঠেছে। আর এই অদ্ভুত মৃত্যু নিয়ে আরও ভিউ আকর্ষণ করতে মিন্নি সিদ্ধান্ত নেয় যে স্টেশনের কাল্টের সদস্যদের থেকে সাক্ষাৎকার নেবে। তাই সে স্টেশন মাস্টারের কাছে তারা এখন কোথায় আছে সেটা জানতে চায়। প্রথমে স্টেশন মাস্টার কিছুই বলতে চায় না। অবশেষে স্টেশন মাস্টার মিন্নিকে নির্দেশ দেয় কিভাবে এগুলো খুঁজে বের করতে হবে। তিনি বলেন প্রতি রাত ঠিক 3:24 স্টেশনে একটা বিশেষ ট্রেন আসে। যদি তুমি সেই ট্রেনে চড়ো তবে সব কিছু তোমার চোখের সামনে খুলে যাবে। এরপর মিন্নি উত্তেজনায় কাঁপতে থাকে। ট্রেন আসার মাত্র আর 4 মিনিট বাকি। হঠাৎ সে একটা বিড়ালের ডাক শুনতে পায়, আর কৌতূহলবশত সে সেদিকেই এগোতে শুরু করে। একই সময়ে প্ল্যাটফর্মের সমস্ত আলো হঠাৎ জ্বলে ওঠে এবং তার সামনে একজন মধ্যবয়সী লোক বসে থাকে, যার পিঠে একটা বিড়ালের ব্যাগ ঝুলছে। আর ঠিক সেই মুহূর্তে সময় মতো ট্রেনটা স্টেশনে প্রবেশ করে। মিন্নি খুব বেশি চিন্তা না করে ট্রেনের কামরায় উঠে পড়ে এবং কাছাকাছি একটা সিটে বসে। সে পেছনে ফিরে তাকায়, কিন্তু লোকটা এখনও বেঞ্চে বসে আছে, ট্রেনে ওঠেনি। মিন্নি স্বস্তির নিঃশ্বাস ফেলে, আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে এই লোকটা তার সামনে এসে বসে। মিন্নি নড়ে ওঠার চেষ্টা করে, কিন্তু যাই করুক না কেন যেন তার শরীরে একটা অদৃশ্য চুম্বক কাজ করছে, যা ক্রমাগত লোকটার দিকে আকর্ষিত করছে। মিন্নি উঠে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকটা সাথে সাথে তার পিছু নেয়। তখনই মিন্নি ধীরে ধীরে বুঝতে পারে বিড়ালের ব্যাগের ভেতরে কোনো বিড়াল নেই, বরং সেখানে ছিল তার নিজের মাথা।
এরপর দেখা যায় মিনি ট্রেন থেকে নেমে তার কোম্পানিতে কাজে যাচ্ছে। আর ঠিক তখন দুজন পুলিশ অফিসার হাজির হয়ে যায়, কারণ মিনির ভিডিওটা এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে তা পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে। তদন্তের পর পুলিশ জানতে পারে ভিডিওতে উল্লেখিত স্টেশন মাস্টার ওল্ড চোই 3 বছর আগে মারা গেছেন। বর্তমানে কোয়াংনিং স্টেশনের স্টেশন মাস্টার হলেন ওল্ডং নামে একজন অন্য ব্যক্তি। পুরাতন চোই আর নেই। এই কথা শুনে আহাও তখনই মিন্নিকে নিয়ে কোয়াংনিং স্টেশনে ছুটে যায়। আর ঠিক তখনই একটা জীর্ণ ভারাক্রান্ত ট্রেন স্টেশন প্ল্যাটফর্মে এসে থামে। মিন্নি অজান্তে ট্রেনের কামরার দিকে এগিয়ে যায়, আর স্টেশন মাস্টারের চোখে পড়ে পুরাতন চোয়ের ওয়াকি টকি। সে সেটা তুলে ফোন করার চেষ্টা করে, আর কয়েক মুহূর্তের মধ্যেই অপর প্রান্তে ধীরে ধীরে পুরাতন চোয়ের কণ্ঠ শোনা যায়। পুরাতন চোই ধাপে ধাপে তার মৃত্যুর পুরো গল্প বর্ণনা করতে থাকে। সেই রাতে তার সহকর্মী জিয়াওমা ডিউটিতে ছিলেন। সিসিটিভিতে সে একটা অদ্ভুত ছায়া লক্ষ্য করে, একটা ছায়া যা রেললাইনের উপর থমথম করে দাঁড়িয়েছিল। বুড়ো চোই প্রথমে ভেবেছিল হয়তো কোনো মাতাল লোক ঘুরে বেড়াচ্ছে, তাই সে জিওমাকে অনুসন্ধানের জন্য পাঠায়। কিন্তু আধ ঘন্টা পার হয়ে গেলেও জিওমা ফিরে আসে না, সে যেন হাওয়া হয়ে গিয়েছে। এরপর ভয়ে বুড়ো চোই নিজেই তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি করার পর হঠাৎ একটা রক্তে ভেজা পুরাতন ট্রেন তার পেছনে এসে থামে। স্টেশন মাস্টার বুড়ো চোইকে এগিয়ে যেতে দেখে সতর্ক হয়ে যায়, কিন্তু ট্রেনটা হঠাৎ খুব স্পিডে ছুটে আসতে শুরু করে। বুড়ো চোই বুঝতে পারে না ট্রেনটা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। সে কেবল কেবিনের ভেতর খুব গরম অনুভব করতে থাকে। তাপমাত্রা এতই তীব্র যে তার চামড়ার জুতোটাও খুলতে শুরু করে। ভয়ে সে জানালার দিকে তাকায় এবং প্রথমে মনে করে জিওমা বাইরে দাঁড়িয়ে আছে। এটা মনে করে তার মন আনন্দে ভরে ওঠে, কিন্তু একটু পরেই সে বুঝতে পারে এটা জিওমা নয়, আসলে সেটা তার মোবাইল ফোন, যেটা কেউ একজন উঁচুতে ধরে রেখেছে। সে বুঝতে পারে এটাই কোয়াংনিং কাল্টের নেতা। আর কিছুক্ষণের জন্য তার শ্বাস বন্ধ হয়ে আসে। তারপর হঠাৎ ট্রেনটা আবার চলতে শুরু করে। মেঝের নিচ থেকে ধীরে ধীরে কালো হাত বেরিয়ে আসে এবং বৃদ্ধ চৈকে টেনে নিয়ে যায়। মিন্নি একা একা ফিস ফিস করে। পুরো সত্যটা জানার পর সে বুঝতে পারে তার বর্তমান দুর্দশার গভীরতা। কোয়াংনিং কাল্টের এই গির্জা এমন একটা জায়গা যেখানে একবার প্রবেশ করলে আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। ট্রেনটা ধীরে ধীরে এগোতে থাকে, মিন্নিকে নিয়ে যাচ্ছে কাল্ট নেতার উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য। হঠাৎ সে দেখতে পায় বুড়ো চোই তার আসল রূপে ফিরে এসেছে। এরপর রোমাঞ্চকর সত্যটা তার সামনে আসে। এই বুড়ো চোই আসলে কখনোই আসল ছিল না, সে আসলে এক দুষ্টু কাল্ট নেতা। এবার সে মিনির দেহ ব্যবহার করে তার বস আহুয়াকে ফাঁদে ফেলবে, যে তাকে খুঁজতে এসেছে। আর ঠিক এমনই একটা রহস্যময় ঘটনাচক্রের মধ্য দিয়ে আজকের ট্রেনের ভয়ানক যাত্রাটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভয়ানক ট্রেনের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু।